আরে হারামি, তোর সাহস কি করে হলো? ১,০০০ কোটি টাকা! তুই জানিসও ১,০০০ কোটি টাকা কি জিনিস? যদি এই টাকা ফেরত না আসে তবে আমি তোর জান নিয়ে নেব। যে এই টাকা ফেরত এনে দেবে তাকে ১,০০,০০,০০০ টাকার ইনাম দেব। সকাল ঠিক ৬টা বেজেছিল। দিল্লির কনট প্লেসে ধোঁয়া আর শব্দের মিশেল ছিল। সেখানেই পার্লামেন্ট স্ট্রিটের কোণে একটি ১৪ বছরের ছেলে আরিয়ান নিজের ছেঁড়া জিন্স আর নোংরা কুর্তা পরে বসেছিল। তার সামনে পুরনো মোবাইল ফোন, ভাঙা চার্জার আর ইলেকট্রনিক আবর্জনার স্তূপ জমেছিল। আরিয়ান কথা কম বলত, শুনত বেশি। লোকে ভাবত সে শুধু একজন ভাঙারি বিক্রেতা, কিন্তু সত্যিটা ছিল এই যে সে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের ভাষা বুঝত। যখন মোবাইল বাজত সে সিগন্যাল ধরতে পারত, যখন ল্যাপটপের ফ্যান চলত সে প্রসেসরের লোড বুঝতে পারত। ঠিক তার সামনে দেশের সবথেকে বড় প্রাইভেট ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি ব্যাংক দাঁড়িয়েছিল। ৪০ তলার অট্টালিকাটি পুরোপুরি কাচের তৈরি। প্রতিদিন সকালে দামি গাড়ি থেকে স্যুটবুট পরা লোকেরা নামত এবং ফোনে কথা বলতে বলতে ভেতরে যেত। আরিয়ান কোনোদিন ভেতরে যাওয়ার অনুমতি পায়নি। সিকিউরিটি গার্ড প্রতিবার একই কথা বলত, ভাগ এখান থেকে, নোংরা ছড়াস না। আরিয়ান শুধু হাসত আর নিজের কাজে মন দিত। ব্যাংক বিল্ডিংয়ের নিচে একটা পুরনো জেনারেটর রুম ছিল। আরিয়ান প্রায়ই সেখানে বসে বাসি রুটি খেত। সেখান থেকে সে বিভিন্ন মেশিনের আওয়াজ শুনতে পেত। অন্যদের কাছে সেটা শব্দ হলেও আরিয়ানের কাছে ছিল সঙ্গীত। সেদিন দুপুর ২টোর সময় পরিবেশ হঠাৎ বদলে গেল। ব্যাংকের ভেতর থেকে চিৎকার শোনা যেতে লাগল। কর্মচারীরা নিজেদের সিট ছেড়ে এদিক ওদিক ছুটতে শুরু করল। উপরের তলার বোর্ডরুম থেকে রাগের আওয়াজ আসছিল, ১,০০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। এটা কোনো রসিকতা ছিল না। ব্যাংকের মেইন সার্ভার থেকে ১,০০০ কোটি টাকা ডিজিটালি উধাও হয়ে গিয়েছিল। টাকা কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল না, কোনো আন্তর্জাতিক ব্যাংকেও ছিল না। সিস্টেম থেকে এমনভাবে গায়েব হয়েছিল যেন তার কোনো অস্তিত্বই ছিল না। আইটি ডিপার্টমেন্টে হুলুস্থুল পড়ে গেল। সাইবার ক্রাইম ব্রাঞ্চকে ফোন করা হলো। মিডিয়া তখনও জানতে পারেনি, কিন্তু সময় খুব কম ছিল। বাইরে ফুটপাথে বসে আরিয়ান এসব দেখছিল। তার কিছু একটা অদ্ভুত মনে হলো। ব্যাংকের ব্যাকআপ পাওয়ার সিস্টেমের আওয়াজ স্বাভাবিকের থেকে সঠিক ছন্দে চলছিল না। মাঝে মাঝে একটা অদ্ভুত গ্যাপ আসছিল, যেন কোনো ডেটা ট্রান্সফার থেমে থেমে হচ্ছে। আরিয়ান উঠে দেওয়ালের পাশে কান দিয়ে শুনতে লাগল। তার চোখ ছোট হয়ে এলো। এটা সাধারণ হ্যাকিং নয়, সে বিড়বিড় করে বলল। এটা ইনসাইডার অ্যাট্যাক। আরিয়ানের নিজের মা সবিতার কথা মনে পড়ল। মা একসময় এই ব্যাংকেই নাইট শিফটে সাফাইয়ের কাজ করত। ২ বছর আগে এক দুর্ঘটনায় তিনি মারা যান। তারপর আরিয়ান রাস্তায় চলে আসে। মায়ের কাছে একটা পুরনো নোকিয়া ফোন ছিল, যাতে কিছু টেকনিক্যাল নোটস ছিল, নম্বর নয় বরং প্যাটার্ন। আরিয়ান পকেট থেকে একটা পুরনো ডায়েরির পাতা বের করল, যাতে সে মেশিন বুঝে বানানো চিহ্নগুলো লিখে রেখেছিল। সে প্রতিদিন নতুন কিছু শিখত এবং নিজের মতো করে নোট করে রাখত। ব্যাংকের ভেতরে উত্তেজনা বাড়ছিল। বাইরে একজন ভাঙাড়ি ছেলে দাঁড়িয়েছিল, যার দৃষ্টি কাচের দেয়াল ভেদ করে সার্ভার রুম পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। আরিয়ান একটা গভীর শ্বাস নিল। এখন কিছু না বললে টাকাটা চিরতরে চলে যাবে। সে নিজের ঝুলি গুছিয়ে ব্যাংকের মেন গেটের দিকে এগোল। সিকিউরিটি গার্ড রাজেশ তাকে দেখেই লাঠি উঁচিয়ে বলল, আরে কতবার বলেছি এখানে আসবি না। আরিয়ান থামল না। সে প্রথমবার সরাসরি চোখে চোখ রেখে বলল, ভাই সাব, যে টাকাটা গেছে সেটা এখনও ব্যাংকের ভেতরেই আছে। যদি ২ ঘন্টার মধ্যে কিছু না করা হয় তবে সেটা চিরতরে চলে যাবে। রাজেশ হাসল, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে আরও একটা চিৎকার শোনা গেল। এখান থেকেই আরিয়ানের আসল গল্প শুরু হতে চলেছিল, যা প্রমাণ করত যে প্রতিভা কারও মুখাপেক্ষী হয় না, তা শুধু চিনে নেওয়ার অপেক্ষা রাখে। রাজেশের হাসি শেষ হওয়ার আগেই ভেতর থেকে এক মহিলা দ্রুত বাইরে এলেন। গাঢ় নীল রঙের শাড়ি, গলায় আইডি কার্ড এবং মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি ছিলেন ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার প্রিয়া শর্মা। গত ৩০ মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন। তুমি কি বললে? তার গলায় কঠোরতা থাকলেও চোখে ভয় স্পষ্ট ছিল। রাজেশ সাথে সাথে বলল, ম্যাডাম, এ তো ভাঙারি, ফালতু বকছে। আরিয়ান মাথা তুলে বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজের রাস্তা বদলে নিয়েছে। এটা বাইরের কোনো হ্যাকিং নয়, ইন্টারনাল ম্যানিপুলেশন। প্রিয়ার হার্টবিট বেয়ে গেল। তুমি কি করে জানলে? আরিয়ান ব্যাংকের পাওয়ার সিস্টেমের দিকে ইশারা করে বলল, আপনাদের সার্ভারের কুলিং সিস্টেম অস্বাভাবিক প্যাটার্নে চলছে। যখন কেউ আনঅথরাইজড অ্যাক্সেস করে তখন সিস্টেমের লোড ডিস্ট্রিবিউশন বদলে যায়। কথাটা শুনে প্রিয়া অবাক হয়ে গেলেন। ভেতরে আইটি হেড চিৎকার করছিল যে ট্রেস করা যাচ্ছে না, পুলিশ আসছিল, মিডিয়া জানতে আর ১ ঘন্টা বাকি। প্রিয়া রাজেশের দিকে তাকিয়ে বলল,
একে ভেতরে নিয়ে এসো এখনই। রাজেশ অবাক হলেও প্রিয়ার কথায় আভিজাব হচ্ছিল। আরিয়ান প্রথমবার ন্যাশনাল সিকিউরিটি ব্যাংকের ভেতরে ঢুকল। মার্বেলের মেঝে এতটাই চকচকে ছিল যে তাতে ছাদের ঝাললণ্ঠন দেখা যাচ্ছিল। এসির ঠাম্বায় সে শিউরে উঠল। চারপাশের লোকেরা তাকে অবাক হয়ে দেখছিল। প্রিয়া তাকে সরাসরি 15 তলায় টেকনোলজি সেকশনে নিয়ে গেলেন। সেখানে 8-10 জন লোক ল্যাপটপ আর বড় এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। স্ক্রিনে লাল রঙের ওয়ার্নিং লাইন আর দ্রুত বেগে নম্বর ছুটছিল। আইটি হেড অমিত কুমার রেগে বললেন, ম্যাডাম, এখন বাচ্চাদের খেলার সময় নয়, আমরা বিপদে আছি। আরিয়ান স্ক্রিনের দিকে তাকিয়ে সাথে সাথে বলল, স্যার, আপনারা ভুল লগস দেখছেন। রিয়েল ম্যানিপুলেশন অন্য লেয়ারে হচ্ছে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কেউ একজন টিপ্পনি কাটল, এই বাচ্চা এখন আমাদের শেখাবে। আরিয়ান কাছে গিয়ে স্ক্রিনের এক কোণে টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। দেখুন, প্রতিটি ভিজে ট্রানজ্যাকশনে ঠিক 0.3 সেকেন্ড আগে সিস্টেম ক্লক পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল ম্যানিপুলেশন। অমিত ঝুঁকে দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা তো অসম্ভব। আরিয়ান শান্তভাবে বলল, অসম্ভব নয় স্যার, শুধু আপনারা এই দিক থেকে চিন্তা করেননি। যে এটা করেছে সে টাকা চুরি করেনি, সিস্টেমকে নিজের সাথে গৃহযুদ্ধে জড়িয়ে দিয়েছে। প্রিয়ার গলা কেঁপে উঠল। তার মানে কি টাকা ফেরত পাওয়া সম্ভব? আরিয়ান বড় শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তখনই যখন আমরা সিস্টেমকে তার অরিজিনাল অবস্থায় ফিরিয়ে আনব। আর তার জন্য আমাদের সেই ব্যাকডোর খুঁজতে হবে যা ইনসাইডার বানিয়েছে। অমিত তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে এটা ইনসাইডার জব? আরিয়ান ডায়েরি থেকে একটা পাতা বের করে বলল, কারণ আমি 2 বছর ধরে এই ব্যাংকের সিস্টেমের আওয়াজ শুনছি। বাইরে থেকে অ্যাটাক হলে প্যাটার্ন আলাদা হয়, এটা ভেতর থেকে এসেছে। প্রিয়া ঘড়ি দেখলেন। আমাদের কাছে কত সময় আছে? আরিয়ান স্ক্রিনে একটা লুকানো কাউন্টার দেখে বলল, যদি আমার অনুমান সঠিক হয় তবে 85 মিনিট। তারপর এই টাকা অটোমেটিক অফশোর অ্যাকাউন্টে চলে যাবে এবং ট্রেস করা অসম্ভব হবে। অমিত জিজ্ঞেস করল, আমাদের এখন কি করতে হবে? আরিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, আমার একটা আইসোলেটেড টার্মিনাল চাই, নেটওয়ার্ক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আমি সিস্টেমের করে গিয়ে ওই ম্যানিপুলেশন রিভার্স করব। প্রিয়া সাথে সাথে যা প্রয়োজন দিতে বললেন। আরিয়ানের সামনে একটা ব্ল্যাক স্ক্রিনওয়ালা কম্পিউটার টার্মিনাল রাখা হলো। আরিয়ান কিবোর্ড এমনভাবে স্পর্শ করল যেন কোনো মিউজিশিয়ান তার প্রথম পিয়ানো বাজাচ্ছে। সে টাইপ শুরু করল। আইটি কিন তার কোড বোঝার চেষ্টা করছিল, কিন্তু সেটা তাদের বোধগম্য ছিল না। এটা কোন ল্যাঙ্গুয়েজ? একজন ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করল। আরিয়ান বলল, এটা কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ নয়, এটা মেশিনের নেটিভ ল্যাঙ্গুয়েজ। যখন আপনি হার্ডওয়্যারের সাথে সরাসরি কথা বলেন তখন এটার প্রয়োজন হয়। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ ফুটে উঠল। আরিয়ান একটা নির্দিষ্ট পয়েন্টে আঙুল রেখে বলল, এখানে সমস্যা। দেখুন, এখানে ডেটা ফ্লোতে একটা আর্টিফিশিয়াল লুপ বানানো হয়েছে। অমিত বলল, কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই। আরিয়ান উত্তর দিল, ঠিক তাই, কারণ এটা একটা ফ্যান্টাম অ্যাকাউন্ট। সিস্টেম নিজেই এটা বানিয়েছে যখন সে দেখেছে কেউ আনঅথরাইজড অ্যাক্সেস করছে। আরিয়ান আরও ব্যাখ্যা করল যে মডার্ন ব্যাংকিং সিস্টেমে সেলফ ডিফেন্স মেকানিজম থাকে, মানে সেখানে আটকে গেছে। ঘড়িতে আর 52 মিনিট বাকি। আরিয়ান এক কমপ্লেক্স অ্যালগোরিদম টাইপ করতে শুরু করল। হঠাৎ মেইন সার্ভার রুম থেকে একটা বিদবিদ আওয়াজ এলো। আরিয়ান হাসল, কিন্তু তখনই একটা নতুন অ্যালার্ট এলো, রিভার্স ট্রেস ইনিশিয়েটেড। আরিয়ান বুঝল ইনসাইডার জেনে গেছে যে তাকে ট্রেস করা হচ্ছে। এখন সে সব প্রমাণ মোছার চেষ্টা করবে। আরিয়ান বলল, আমি শুধু টাকা উদ্ধার করব না, ইনসাইডারকেও এক্সপোজ করব। ঘটনার দ্বিতীয় ভাগে আরিয়ান দেখল কেউ রিয়েল টাইমে তার কমান্ড কাউন্টার করছে। আরিয়ান স্ক্রিনে একটি স্প্লিট ভিউ খুলল। ডান দিকে দেখা গেল 14টি অ্যাক্টিভ কানেকশন, অথচ থাকার কথা 13টি। আরিয়ান ট্রেস করে দেখল কানেকশনটি বিল্ডিংয়ের 22 তলা থেকে আসছে, যেখানে সিনিয়র ম্যানেজমেন্ট বসে। প্রিয়া সিকিউরিটিকে ফোন করতে চাইলে আরিয়ান আটকাল, কারণ তাহলে ইনসাইডার সব তথ্য ডিলিট করে দেবে। আরিয়ান এক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টিং প্রোগ্রাম শুরু করল। সে জানালো যে কোডিং স্টাইল খুব ক্লিন, তাই ইনসাইডার কোনো নতুন লোক নয়, বরং অভিজ্ঞ কেউ। 23 মিনিট বাকি থাকতে টাকাগুলো ছোট ছোট প্যাকেটে বিভিন্ন দিকে মুভ করতে শুরু করল। আরিয়ান সেগুলোকে ব্লক করার চেষ্টা করল। এটা ছিল এক ডিজিটাল দাবা খেলা। হঠাৎ আরিয়ানের টার্মিনাল স্লো হয়ে গেল। ইনসাইডার তাকে আটকানোর চেষ্টা করছিল। আরিয়ান তখন কৌশল বদলাল। সে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল কমান্ড টাইপ করল, যাতে ইনসাইডার মনে করে আরিয়ান হেরে গেছে। যখন ইনসাইডার নিশ্চিন্ত হয়ে নিজের সিকিউরিটি লুজ করল, তখন আরিয়ান তার আসল অ্যাটাক শুরু করল। 16 মিনিট বাকি থাকতে ইনসাইডারের প্রোফাইল স্ক্রিনে আসতে শুরু করল। 22 তলা, কেবিন 204, অ্যাক্সেস লেভেল সিটিও লেভেল। কিন্তু ঠিক তখনই ইনসাইডার তার শেষ চাল চালল। পুরো বিল্ডিংয়ের আলো জ্বলতে নিভতে শুরু করল। মেইন পাওয়ার সাপ্লাইয়ে গোলযোগ দেখা দিল। আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল,
কারণ এবার শুধু ১,০০০ কোটি নয়, বরং গ্রাহকদের সমস্ত ডেটা চুরি হওয়ার উপক্রম হল। পরিস্থিতির গুরুত্ব বুঝে আরিয়ান তার সবথেকে অ্যাডভান্সড প্রোগ্রাম লোড করল। সে জানালো সে একসাথে ফিজিক্যাল, নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে। আরিয়ানের আঙুলগুলো কিবোর্ডের ওপর আগ্নেয়াস্ত্রের মতো চলছিল। সে ঠিক করে নিল যে সে সবকিছুই বাঁচাবে, তা সে ঝুঁকি যতই হোক না কেন। ইনসাইডার বিল্ডিংয়ের পাওয়ার গ্রিডও হ্যাক করে নিয়েছিল। সে আমার টার্মিনাল ক্র্যাশ করার চেষ্টা করছিল। মাত্র ১৪ মিনিট বাকি ছিল। এটি শুধু সাইবার যুদ্ধ ছিল না, এটি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের লড়াইয়ে পরিণত হয়েছিল। আরিয়ানের কাছে এখন ব্যাকআপ প্ল্যান অ্যাক্টিভেট করা ছাড়া কোনো অপশন ছিল না। কিন্তু তার ব্যাকআপ প্ল্যান এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে সামান্য ভুল হলে পুরো ব্যাংকিং নেটওয়ার্কের ক্ষতি হতে পারত। আমার একটা মোবাইল হটস্পট চাই, সে দ্রুত বলল। কেন? অমিত জিজ্ঞাসা করল। কারণ এখন আমি এই বিল্ডিংয়ের নেটওয়ার্ক বাইপাস করে সরাসরি স্যাটেলাইট কানেকশন ব্যবহার করব। ইনসাইডার বিল্ডিংয়ের ভেতরে সিস্টেম কন্ট্রোল করতে পারে, কিন্তু স্যাটেলাইট নয়। এই আইডিয়াটা এতটাই সাহসী ছিল যে কেউ সে বিষয়ে ভাবতেও পারত না। প্রিয়ার সঙ্গে সঙ্গে নিজের ফোন হটস্পট মোডে দিয়ে দিল। আরিয়ান নিজের টার্মিনাল মোবাইল ইন্টারনেটে কানেক্ট করল। স্পিড স্লো ছিল, কিন্তু স্টেবল ছিল। এখন ইনসাইডার বুঝতেও পারবে না আমি কোথা থেকে অ্যাটাক করছি, সে হাসতে হাসতে বলল। ১১ মিনিট বাকি ছিল। সে স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে ফ্যান্টাম অ্যাকাউন্টে রি-এন্ট্রি করল। এবার ইনসাইডারে ডিটেক্ট করতে সময় লাগল। যখন ইনসাইডার বুঝতে পারল, ততক্ষণে আরিয়ান টাকার ৬০% অ্যামাউন্ট সেফ জোনে ট্রান্সফার করে দিয়েছিল। স্ক্রিনে ইনসাইডারের মরিয়া মেসেজ এলো। হাউ আর ইউ ডুইং দিস? ওয়্যার আর ইউ কানেক্টিং ফ্রম? আরিয়ান রিপ্লাই টাইপ করল। গেম ওভার। ইয়োর আইডেন্টিটি উইল বি রিভিলড ইন 5 মিনিটস। ৮ মিনিট বাকি থাকতেই ইনসাইডার প্যানিক মোডে চলে এলো। সে নিজের সমস্ত সিকিউরিটি ছেড়ে দিয়ে মরিয়া হয়ে বাকি টাকা ট্রান্সফার করার চেষ্টা করল। কিন্তু এটাই ছিল তার সবথেকে বড় ভুল। যখন সে নিজের সমস্ত ডিফেন্স সরিয়ে নিল, তখন আরিয়ান তার সঠিক লোকেশন এবং পরিচয় ট্রেস করার নিখুঁত সুযোগ পেয়ে গেল। স্ক্রিনে ফাইনাল রেজাল্ট ভেসে উঠল। ইনসাইডার আইডেন্টিফাইড। নেম রাজেশ মালহোত্রা। পজিশন ডেপুটি সিটিও। এমপ্লয় আইডি NSB 7834। লোকেশন কেবিন 2204, 20 তলা। ঘরে সবার মুখ বিস্ময়ে ভরে গেল। রাজেশ মালহোত্রা? প্রিয়া অবাক হয়ে বলল। সে তো আমাদের সবথেকে বিশ্বস্ত কর্মীদের একজন। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর সাথে আমি কালই সিকিউরিটি রিভিউ মিটিং করেছিলাম। ৫ মিনিট বাকি ছিল। আরিয়ান এবার তার ফাইনাল অ্যাসল্ট লঞ্চ করল। সে ছড়িয়ে থাকা সমস্ত মানি প্যাকেট ট্রেস করল এবং একে একে মেইন অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে শুরু করল। স্ক্রিনে নম্বরগুলো দ্রুত বদলাচ্ছিল। ১৫০ কোটি রিকাভার্ড, ৩৫০ কোটি রিকাভার্ড, ৫৮০ কোটি রিকাভার্ড, ৭৫০ কোটি রিকাভার্ড। ৩ মিনিট বাকি থাকতেই হঠাৎ বিল্ডিংয়ের সমস্ত আলো নিভে গেল। এমার্জেন্সি পাওয়ারও ফেল করল। ঘুটঘুটে অন্ধকার। এটা কি হচ্ছে? কেউ একজন চিৎকার করে উঠল। আরিয়ানের ফোনের ফ্ল্যাশলাইটে তার মুখ দেখা গেল। রাজেশ বিল্ডিংয়ের মেইন পাওয়ার কমপ্লিটলি শাটডাউন করে দিয়েছে। সেসব এভিডেন্স ডেস্ট্রয় করার চেষ্টা করছে। ২ মিনিট বাকি ছিল। অন্ধকারে আরিয়ানের ল্যাপটপ ব্যাটারিতে চলছিল। স্ক্রিনের নীল আলোয় সবার চিন্তিত মুখগুলো দেখা যাচ্ছিল। এখন কি হবে? প্রিয়ার গলায় হাহাকার ছিল। আরিয়ান শান্ত এবং ফোকাসড ছিল। এখন আমি আমার লাস্ট কার্ড প্লে করব। সে তার ল্যাপটপে একটি হিডেন প্রোগ্রাম অ্যাক্টিভেট করল, যা সে গোপনে তৈরি করেছিল। এই প্রোগ্রাম বিল্ডিংয়ের ব্যাকআপ জেনারেটরগুলোকে রিমোটলি স্টার্ট করতে পারে, সে ব্যাখ্যা করল। ১ মিনিট বাকি। আরিয়ানের আঙুলগুলো অন্ধের মতো কিবোর্ডে নড়ছিল। তার প্রতিটি কিয়ের পজিশন মুখস্থ ছিল। ৩০ সেকেন্ড পর হঠাৎ বিল্ডিংয়ের আলো ফিরে এলো। এমার্জেন্সি পাওয়ার রিস্টোর হয়ে গিয়েছিল। ৩০ সেকেন্ড বাকি থাকতেই আরিয়ান সঙ্গে সঙ্গে নিজের টার্মিনাল চেক করল। স্ক্রিনে দেখা গেল ৯৮৫ কোটি রিকাভার্ড, ১৫ কোটি ইন ট্রানজিট। ১০, ৯, ৮, ৭, ৬, ৫। স্ক্রিনে ফাইনাল ট্রান্সফার সম্পূর্ণ হচ্ছিল। ৩, ২, ১। ট্রান্সফার সম্পূর্ণ। ১,০০০ কোটি টাকা পুরোপুরি রিকাভার্ড। মিশন সফল। পুরো ঘরে সবাই একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আরিয়ান এখনও স্ক্রিনের দিকে তাকিয়েছিল। এখনও একটা কাজ বাকি আছে, সে গম্ভীর গলায় বলল। প্রিয়া জিজ্ঞাসা করল, কি? রাজেশকে ধরা। সে এখনও বিল্ডিংয়ে আছে এবং পালানোর চেষ্টা করছে। ভাগ ২ এখানেই সমাপ্ত হয়। আরিয়ান সফলভাবে ১,০০০ কোটি রিকাভার করেছে এবং ইনসাইডারের পরিচয়ও ফাঁস করে দিয়েছে। এবার ভাগ ৩-এ দেখব তারা রাজেশ মালহোত্রাকে ধরতে পারে কিনা। বিল্ডিংয়ের আলো ফিরে আসার সাথে সাথেই পুরো পরিবেশে এক উত্তেজনার সৃষ্টি হল। প্রিয়া সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে কল করল। ২২ তলা তক্ষুনি সিল করো। রাজেশ মালহোত্রাকে বিল্ডিং থেকে বাইরে যেতে দিও না। কিন্তু আরিয়ানের মুখ এখনও গম্ভীর ছিল। সে নিজের ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়েছিল। কিছু একটা গড়বড় আছে,
সে ধীরে ধীরে বলল, কি মানে? অমিত জিজ্ঞাসা করল, টাকা তো ফিরে এসেছে না? আরিয়ান একটি ডিপ লগ অ্যানালিসিস রান করল। হ্যাঁ, টাকা ফিরে এসেছে, কিন্তু রাজেশের প্যাটার্ন অন্য কিছু বলছে। স্ক্রিনে জটিল ডেটা প্যাটার্ন দেখা যাচ্ছিল। দেখুন, আরিয়ান একটি নির্দিষ্ট টাইমলাইন পয়েন্ট করল। রাজেশের অ্যাক্টিভিটির মধ্যে ৩ ঘন্টার গ্যাপ আছে। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত তার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। প্রিয়া কনফিউজড হলো। তাহলে তার মানে হলো, হয় রাজেশ ওই 3 ঘন্টা অন্য কোথাও ছিল, অথবা আরিয়ান থামল। অথবা কি? অমিত অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল। অথবা রাজেশ একা নেই। এই কথা শুনতেই ঘরের তাপমাত্রা যেন কমে গেল। আরিয়ান দ্রুত আরও কিছু অ্যানালিসিস করল। দেখুন, যে ব্যক্তি বিল্ডিংয়ের পাওয়ার গ্রিড হ্যাক করে আলো বন্ধ করেছিল, তার টেকনিক্যাল সিগনেচার রাজেশের থেকে আলাদা। মানে, প্রিয়ার গলা কাঁপছিল। মানে এখানে একজন নয়, বরং অন্তত 2জন ইনসাইডার আছে। আর হতে পারে রাজেশ শুধু একজন ছোট প্লেয়ার। ওই মুহূর্তেই ওয়াকিটকিতে সিকিউরিটির আওয়াজ এলো। ম্যাম, ফ্লোর চেক করেছি, রাজেশ মালহোত্রার কেবিন খালি। মনে হয় সে বিল্ডিং ছেড়ে চলে গিয়েছে। প্রিয়ার মুখ শুকিয়ে গেল। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, না, সে যায়নি, সে এখনও বিল্ডিংয়েই আছে। তুমি কি করে জানলে? অমিত জিজ্ঞাসা করল। আরিয়ান নিজের ল্যাপটপ বিল্ডিংয়ের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেমের সাথে কানেক্ট করল। কারণ আমি এখনও তার ডিজিটাল সিগনেচার ট্রেস করছি। সে বিল্ডিংয়ের বেসমেন্টে আছে। বেসমেন্টে কেন যাবে? প্রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল। আরিয়ান বেসমেন্টের লেআউট চেক করল। কারণ বেসমেন্টেই বিল্ডিংয়ের মেইন সার্ভার রুম আছে। যদি সে চায় যে আজকের সমস্ত অ্যাক্টিভিটির কোনো চিহ্ন না থাকুক, তবে তাকে ফিজিক্যাল সার্ভারগুলো ড্যামেজ করতে হবে। এটা বুঝতে পেরে সবাই আতঙ্কিত হয়ে গেল। তখনই বেসমেন্টে সিকিউরিটি পাঠাও, প্রিয়া চিৎকার করে বলল। কিন্তু আরিয়ান তাকে থামালো। দাঁড়ান, যদি আমরা এখন ডিরেক্ট অ্যাকশন নিই, তবে সে সার্ভারগুলোকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। আমাদের স্মার্ট মুভ করতে হবে। তাহলে কি করব? অমিত জিজ্ঞাসা করল। আরিয়ান একটি বুদ্ধিদীপ্ত হাসির সাথে বলল, আমরা তাকে ট্র্যাপে ফেলব। আমি তাকে বুঝতে দেব যে আমি এখনও তার পরিচয় কনফার্ম করতে পারিনি। সে নিজের ল্যাপটপ থেকে একটি ফেক মেসেজ পাঠালো। ইনসাইডার আইডেন্টিটি স্টিল আননোন, নিড মোর টাইম টু ট্রেস। কয়েক মিনিট পর বেসমেন্ট থেকে একটি রেসপন্স এলো। গুড, ডিলিট অল এভিডেন্স অ্যান্ড নোবডি উইল নো। আরিয়ান হাসল। পারফেক্ট, এখন আমি জানি সে কোথায় আছে। সে সিকিউরিটি টিমকে সঠিক লোকেশন পাঠিয়ে দিল। 10 মিনিট পর সিকিউরিটি রাজেশ মালহোত্রাকে বেসমেন্টের সার্ভার রুম থেকে অ্যারেস্ট করল। যখন রাজেশকে 15 তলায় আনা হলো, তার মুখে পরাজয়ের ছাপ ছিল। প্রিয়া কঠোর আবে জিজ্ঞাসা করল, রাজেশ, তুমি এটা কেন করলে? রাজেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আপনারা কেউ কিছু জানেন না। এটা শুধু টাকার ব্যাপার নয়। তাহলে কিসের ব্যাপার? অমিত জিজ্ঞাসা করল। রাজেশ আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটি খুব ভালো কাজ করেছে, কিন্তু সে জানে না আসল গেম কি। আরিয়ান উৎসুক হয়ে উঠল। কি মানে? রাজেশ একটি তিক্ত হাসি দিল। 1000 কোটি শুধু শুরু ছিল, আসল প্ল্যান অন্য কিছু ছিল। প্রিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কেমন প্ল্যান? ব্যাংকিং সেক্টরে একটা রেভলিউশন আনতে চেয়েছিলাম, রাজেশ নাটকীয়ভাবে বলল। ছোট ব্যাংকগুলোকে বড় ব্যাংকগুলোর সামনে কম্পিট করার সুযোগ দিতে চেয়েছিলাম। এটা শুনে সবাই কনফিউজড হয়ে গেল। আরিয়ান জিজ্ঞাসা করল, এর সাথে 1000 কোটি চুরির কি কানেকশন? রাজেশ ব্যাখ্যা করল, আমাদের প্ল্যান ছিল বড় ব্যাংক থেকে টাকা বের করে ছোট কোঅপারেটিভ ব্যাংক আর মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনে ট্রান্সফার করে দেব। একভাবে রবিনহুডের ডিজিটাল ভার্সন। অমিত অবাক হয়ে বলল, এটা তো আসলে মহৎ কাজ বলে মনে হচ্ছে। ঠিক তাই, রাজেশ বলল, কিন্তু আপনাদের মনে হবে এটা চুরি। আরিয়ান গম্ভীর হয়ে বলল, মহৎ কাজ হোক বা অন্য কিছু, পথ ভুল ছিল। আর তাছাড়া, সে থামল এবং নিজের ল্যাপটপে কিছু চেক করল। তাছাড়া কি? প্রিয়া জিজ্ঞাসা করল। আরিয়ানের মুখ হঠাৎ খুব সিরিয়াস হয়ে গেল। তাছাড়া রাজেশ পুরো সত্যি বলছে না। রাজেশের আত্মবিশ্বাসী মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান নিজের ল্যাপটপ সবাইকে দেখালো। আমি রাজেশের পুরো ডিজিটাল হিস্ট্রি স্ক্যান করেছি। গত 6 মাসে সে ইন্টারন্যাশনাল ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর সাথে মাল্টিপল ট্রানজ্যাকশন করেছে। রাজেশের মুখ সাদা হয়ে গেল। এটা কোনো মহৎ কাজ ছিল না, আরিয়ান স্পষ্টভাবে বলল। এটি একটি ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং অপারেশন ছিল। রাজেশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই টাকা ফরেন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। প্রিয়া রাগত স্বরে বলল, রাজেশ, সত্যি বলো। রাজেশ ভেঙে পড়ল। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমি একা ছিলাম না, আমাকে এসব করতে বাধ্য করা হয়েছিল। কে বাধ্য করেছিল? অমিত জিজ্ঞাসা করল। আমার ওপর অনেক বড় ঋণ ছিল। কিছু লোক আমাকে ব্ল্যাকমেইল করেছিল। তারা বলেছিল এই কাজ না করলে আমার ফ্যামিলির ক্ষতি করবে। আরিয়ান আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কোন লোক? রাজেশ ইতস্তত করতে লাগল। বলো, প্রিয়া দৃঢ়ভাবে বলল। একটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন। তারা বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে টার্গেট করে। ইন্ডিয়াতে এটা ছিল তাদের প্রথম বড় অপারেশন। এটা শুনে সবাই বুঝতে পারল
সমস্যাটি শুধু তাদের ব্যাংক পর্যন্ত সীমাবদ্ধ নয়। আরিয়ান সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, এই অর্গানাইজেশন কি এখনও অ্যাক্টিভ? রাজেশ নার্ভাস হয়ে বলল, হ্যাঁ, আর যখন তারা জানবে আমি ফেল করেছি, তারা ডেফিনেটলি অন্য টার্গেট বেছে নেবে। প্রিয়ার চিন্তা বেড়ে গেল, তার মানে এখনও বিপদ আছে। আরিয়ান নিজের ল্যাপটপে দ্রুত টাইপিং করতে শুরু করল। বিপদ আরও বেড়েছে, কারণ তারা এখন জেনে গিয়েছে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমেও ভালো সিকিউরিটি আছে। তারা এখন আরও অ্যাগ্রেসিভ মেথড ইউজ করবে। তাহলে এখন কি করব? অমিত অসহায়ভাবে জিজ্ঞাসা করল। আরিয়ান দৃঢ়তার সাথে বলল, এখন আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদের এই ক্রিমিনাল অর্গানাইজেশনকে কমপ্লিটলি এক্সপোজ করতে হবে। রাজেশ ভয় পেয়ে বলল, এটা খুব ডেঞ্জারাস, ওরা যে কাউকে এলিমিনেট করে দিতে পারে। আরিয়ান কনফিডেন্সের সাথে বলল, বিপদ তো আছেই, কিন্তু যদি আমরা কিছু না করি তবে ওরা ইন্ডিয়ার পুরো ব্যাংকিং সেক্টরকে ড্যামেজ করতে পারে। সে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমার আরও কিছু সময় চাই। আমি এই অর্গানাইজেশনের পুরো নেটওয়ার্ক ট্রেস করব। প্রিয়া চিন্তিত হয়ে বলল, আরিয়ান, এটা খুব রিস্কি, তুমি এখনও একটি বাচ্চা। আরিয়ান পরিণত স্বরে জবাব দিল, বয়স মাত্র একটা সংখ্যা ম্যাম, স্কিল আর ডিটারমিনেশন ম্যাটার করে, আর আমি এই কাজ শেষ করে ছাড়ব। সে রাজেশকে জিজ্ঞাসা করল, তোমার কাছে এই অর্গানাইজেশনের কোনো ইনফরমেশন আছে? রাজেশ ইতস্তত করে বলল, কিছু কন্ট্যাক্ট ডিটেলস আছে, কিন্তু ওগুলো এনক্রিপ্টেড। পারফেক্ট! আরিয়ান হাসল। এনক্রিপশন আমার ফেভারিট চ্যালেঞ্জ। সে নিজের ল্যাপটপ সেট আপ করল। এখন আমি শুধু নিজের ব্যাংককে নয়, বরং পুরো দেশের ব্যাংকিং সিস্টেমকে প্রোটেক্ট করব। প্রিয়া চিন্তিত গলায় বলল, কিন্তু যদি কিছু ভুল হয়ে যায়? আরিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, কিছু ভুল হবে না, কারণ এখন আমি জানি আমি কি করছি, আর আমার কাছে একটা সিক্রেট ওয়েপনও আছে। কোন সিক্রেট ওয়েপন? অমিত জিজ্ঞাসা করল। আরিয়ান একটি রহস্যময় হাসির সাথে বলল, স্ট্রিট স্মার্টনেস কম্বাইন্ড উইথ টেকনিক্যাল স্কিলস। এই কম্বিনেশন যে কোনো সফিস্টিকেটেড ক্রিমিনাল অর্গানাইজেশনের পক্ষে প্রেডিক্ট করা ইম্পসিবল। সে স্ক্রিনে একটি নতুন প্রোগ্রাম লোড করল। এখন শুরু হবে আসল গেম। আগে আমি ডিফেন্স খেলেছিলাম, এখন আমি অফেন্স খেলব। রাত 11টা বেজেছিল। ন্যাশনাল সিকিউরিটি ব্যাংকের 15 তলায় শুধু এমার্জেন্সি লাইট চলছিল। আরিয়ান একা বসেছিল। ল্যাপটপের নীল স্ক্রিন থেকে বের হওয়া আলোয় তার চোখ ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু দৃঢ়তা বজায় ছিল। গত 6 ঘন্টায় সে রাজেশের থেকে পাওয়া ইনফরমেশন ডিক্রিপ্ট করেছিল। যা রেজাল্ট বেরিয়েছিল তা ছিল শকিং। প্রিয়া কফি নিয়ে এলো। আরিয়ান, তোমার রেস্ট করা উচিত, কাল সকালে কন্টিনিউ করো। আরিয়ান স্ক্রিন থেকে নজর না সারিয়ে বলল, ম্যাম, ক্রিমিনাল অর্গানাইজেশন ওয়েট করবে না। আমি এইমাত্র জানতে পারলাম ওরা কাল রাতে আরেকটি মেজর অ্যাটাক প্ল্যান করছে। কোথায়? টিয়া ঘাবড়ে গিয়ে বসল। 3টি বিগেস্ট ব্যাংকে সাইমultaneously। আর এবার ওরা শুধু টাকা নয়, বরং পুরো ফিনান্সিয়াল ডেটা চুরি করতে চলেছে। আরিয়ান নিজের স্ক্রিন দেখালো। একটি ওয়ার্ল্ড ম্যাপে বিভিন্ন লোকেশনে রেড ডট ব্লিঙ্ক করছিল। এটি শুধু ইন্ডিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, গত 2 বছরে এরা 12টি দেশে সিমিলার অ্যাটাক করেছে। প্যাটার্ন একদম সেম। প্রিয়া আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, তাহলে ওদের নেক্সট টার্গেট কি? আরিয়ান একটি নির্দিষ্ট এনক্রিপ্টেড ফাইল খুলল। ডেটা অনুযায়ী কাল রাতে এরা মুম্বাই, দিল্লি আর ব্যাঙ্গালুরুতে অ্যাটাক করবে। কিন্তু সে থামল। কিন্তু কি? কিন্তু আমার মনে হয় এটাও একটা ডিস্ট্র্যাকশন। রিয়াল টার্গেট অন্য কিছু। সে গভীর অ্যানালিসিস করল। দেখুন ম্যাম, আরিয়ান একটি প্যাটার্ন দেখালো। প্রতিটি অ্যাটাকের আগে ওরা একটি ছোট টেস্ট অ্যাটাক করে। আজ আমাদের ব্যাংকে যে অ্যাটাক হয়েছিল সেটাও একটা টেস্ট ছিল। প্রিয়ার চোখ বড় হয়ে গেল। টেস্ট মানে আসল অ্যাটাক এখনও বাকি আছে। ঠিক তাই। আর আমার মনে হয় আসল টার্গেট হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ডেটাবেস। এটা শুনেই প্রিয়ার হোশ উড়ে গেল। এটা তো পুরো দেশের ইকোনমি ক্র্যাশ করে দিতে পারে। আরিয়ান সিরিয়াসলি মাথা নাড়ল। সেজন্যই আমাকে আজ রাতেই এদের স্টপ করতে হবে। সে ল্যাপটপের অ্যাডভান্সড হ্যাকিং ইন্টারফেস খুলল। আমি এদের নেটওয়ার্কে রিভার্স পেনিট্রেশন করব। যখন ওরা আমাদের অ্যাটাক করার চেষ্টা করবে, তখন আমি ওদের সিস্টেমে ঢুকে ওদের পার্মানেন্টলি ডিসেবল করে দেব। এটা খুব ডেঞ্জারাস আরিয়ান, প্রিয়া চিন্তিত স্বরে বলল। আই নো, আরিয়ান বলল, কিন্তু আর কোনো অপশন নেই। ওই মুহূর্তেই তার ল্যাপটপে একটি নোটিফিকেশন এলো। ইনকামিং এনক্রিপ্টেড মেসেজ। আরিয়ান মেসেজ ডিক্রিপ্ট করল। উই নো হু ইউ আর কিড, স্টপ নাও অর ফেস কনসিকুয়েন্সেস। প্রিয়া ভাবড়ে গেল। ওরা কি করে জানল? আরিয়ান শান্ত গলায় বলল, এক্সপেক্টেড ছিল। যখন আপনি কারো নেটওয়ার্কে পেনিট্রেট করেন, তখন ওরাও আপনাকে ট্র্যাক করার চেষ্টা করে। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই টাইপ করল, ব্রিং ইট অন, আমি তৈরি। কয়েক সেকেন্ডের মধ্যে রেসপন্স এলো, আপনার কাছে সারেন্ডার করার জন্য 30 মিনিট সময় আছে। তারপর আপনি আর আপনার ব্যাংক ধ্বংস হয়ে যাবেন। আরিয়ান হাসতে হাসতে টাইপ করল, আপনাদের ধ্বংস করার জন্য 30 মিনিট অনেক বেশি। আরিয়ান, প্রিয়া চিৎকার করে বলল, তুমি ওদের প্রভোগ কেন করছো? কারণ এখন ওরা অ্যাগ্রেশনে থাকবে আর ভুল করবে।
অ্যাংরি ক্রিমিনালরা স্টুপিড মিস্টেক করে। সে নিজের মাস্টার প্রোগ্রাম লঞ্চ করল। এটা আমার আল্টিমেট ওয়েপন। সে ব্যাখ্যা করল, আমি গত ৮ ঘন্টায় এটা ডেভেলপ করেছি। এটি একটি এআই পাওয়ার্ড কাউন্টার অ্যাটাক সিস্টেম। স্ক্রিনে জটিল অ্যালগোরিদম রান হতে শুরু করল। ৩০ মিনিট বাকি। হঠাৎ বিল্ডিংয়ের আলো আবার ফ্লেকার করল, কিন্তু এবার মাত্র ২-৩ সেকেন্ডের জন্য। ওরা বিল্ডিংয়ের পাওয়ার গ্রেড আবার হ্যাক করার চেষ্টা করছে, আরিয়ান বলল। কিন্তু এবার আমি রেডি। সে বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেমকে নিজের প্রোটেকশনের আন্ডারে নিয়ে নিল। ক্রিমিনাল অর্গানাইজেশনের পরবর্তী চাল ছিল ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাটাক করা। হঠাৎ বিল্ডিংয়ের মেইন ইন্টারনেট স্লো হয়ে গেল। রেড কোড আর ক্রিমিনালদের মধ্যে তীব্র লড়াই চলছিল। এটি শুধু টেকনিক্যাল লড়াই ছিল না, এটি ছিল সৃজনশীলতা, বুদ্ধি আর জেদের লড়াই। ক্রিমিনালরা তাদের সবথেকে অ্যাডভান্সড ম্যালওয়্যার লঞ্চ করল। এই ম্যালওয়্যার আরিয়ানের সিস্টেমকে কমপ্লিটলি ক্র্যাশ করার জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু আরিয়ান একটি ব্রিলিয়েন্ট কাউন্টার স্ট্র্যাটেজি ইউজ করল। আমি এদের ম্যালওয়্যারকে নিজের ফেভারে ইউজ করব, সে বলল। সে ম্যালওয়্যারকে নিজের সিস্টেমে ইচ্ছাকৃতভাবে ঢুকতে দিল, কিন্তু একটি কন্ট্রোলড এনভায়রনমেন্টে। তারপর সে ম্যালওয়্যার কিংবা রিভার্স ইঞ্জিনিয়ার করল। পারফেক্ট! আরিয়ান এক্সাইটেড হয়ে গেল। এদের ম্যালওয়্যারের মধ্যেই এদের মেইন সার্ভারের অ্যাড্রেস লুকানো আছে। এখন আরিয়ানের কাছে ক্রিমিনালদের মেইন সার্ভারের সঠিক লোকেশন ছিল। এই সার্ভারটি রোমানিয়াতে ছিল। এখন আমি ডিরেক্ট অ্যাটাক করব, সে বলল। সে নিজের মোস্ট পাওয়ারফুল হ্যাকিং টুল লঞ্চ করল। এই টুলটি এতটাই অ্যাডভান্সড ছিল যে আন্তর্জাতিক ফায়ারওয়ালও বাইপাস করতে পারত। ক্রিমিনালরা বুঝতে পারল এখন তারা ডিফেন্স মোডে চলে এসেছে। তারা প্যানিক হয়ে এমার্জেন্সি প্রটোকল অ্যাক্টিভেট করল। আরিয়ানের ল্যাপটপে ওয়ার্নিং এলো, ক্রিমিনাল নেটওয়ার্ক অ্যাটেম্পটিং টু ডিলিট অল ডেটা। ওরা সব এভিডেন্স ধ্বংস করার চেষ্টা করছে। প্রিয়া কাবড়ে গিয়ে বলল, নট সো ফাস্ট! আরিয়ান দৃঢ় গলায় বলল। সে রিয়েল টাইম ডেটা ব্যাকআপ সিস্টেম অ্যাক্টিভেট করল। যেমন যেমন ক্রিমিনালরা ডেটা ডিলিট করছিল, আরিয়ান সেটা কপি করে নিচ্ছিল। ৯ মিনিট বাকি। এখন ক্রিমিনালরা মরিয়া হয়ে গেল। তারা তাদের শেষ অস্ত্র ব্যবহার করল, ডিডিওএস অ্যাটাক। হাজার হাজার ফেক রিকোয়েস্ট আরিয়ানের সিস্টেমে বোমার মতো পড়তে শুরু করল। নর্মাল সিচুয়েশনে যে কোনো সিস্টেম ক্র্যাশ করে যেত, কিন্তু আরিয়ান একটি জিনিয়াস সলিউশন বের করল। আমি এই ফেক রিকোয়েস্টগুলোকে রিডাইরেক্ট করে ওদের সার্ভারেই পাঠিয়ে দিচ্ছি, সে ব্যাখ্যা করল। এটা মিরার অ্যাটাক। ৬ মিনিট বাকি। ক্রিমিনালদের নিজেদের ডিডিওএস অ্যাটাক তাদের সার্ভারগুলোকে ক্র্যাশ করছিল। আরিয়ান এই সুযোগে সদ্ব্যবহার করল। সে ক্রিমিনালদের মেইন ডেটাবেসে ঢুকে সমস্ত ইনফরমেশন ডাউনলোড করতে শুরু করল। ৩ মিনিট বাকি। স্ক্রিনে চমৎকার রেজাল্ট দেখা যাচ্ছিল। ৪৭টি দেশে অ্যাক্টিভ নেটওয়ার্ক, ২৩০ জন ক্রিমিনালের ডেটা, ৮০-৯০ ব্যাংক টার্গেট করা হয়েছিল। গত ৩ বছরে $2.3 বিলিয়ন চুরি হয়েছে। প্রিয়া অবাক হয়ে বলল, এটা তো ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিগুলোর জন্য সোনার খনি। ১ মিনিট বাকি। আরিয়ান তার ফাইনাল মাস্টার স্ট্রোক দিল। সে ক্রিমিনালদের পুরো নেটওয়ার্ক পার্মানেন্টলি ডিসেবল করে তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। ৩০ সেকেন্ড। স্ক্রিনে ফাইনাল মেসেজ এলো, ক্রিমিনাল নেটওয়ার্ক কমপ্লিটলি ডেস্ট্রয়েড, অল মানি রিকভার্ড। পুরো ঘরে নিস্তব্ধতা ছিল। তারপর ধীরে ধীরে প্রিয়া হাততালি দেওয়া শুরু করল। আরিয়ান, তুমি শুধু আমাদের ব্যাংককে নয়, বরং পুরো পৃথিবীর ইকোনমিকে বাঁচিয়েছ। আরিয়ান ক্লান্ত কিন্তু তৃপ্ত হাসির সাথে বলল, এটা তো শুধু শুরু ম্যাম। এখন আমাকে আরও অনেক ক্রিমিনাল অর্গানাইজেশনকে ট্র্যাক করতে হবে। নিউজ চ্যানেলগুলোতে একটাই খবর ছিল, ১৪ বছরের ছেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল নেটওয়ার্ক ধ্বংস করে দিল। আরিয়ান এখনও ব্যাংকের বাইরে তার পুরনো জায়গায় বসত, কিন্তু এখন তার কাছে ল্যাপটপও থাকত আর কাবারও থাকত, পুরনো জিনিসপত্র। প্রিয়া বাইরে এলো। আরিয়ান, ভেতরে এসে বসো না, এখন তুমি আমাদের চিফ সিকিউরিটি কনসালটেন্ট। আরিয়ান হাসতে হাসতে বলল, ম্যাম, আমি এখানে বসেও পুরো পৃথিবীর সিকিউরিটি হ্যান্ডেল করতে পারি। এটা আমার রিয়েল আইডেন্টিটি। সে নিজের ল্যাপটপে স্ক্রিন দেখালো। সেখানে একটি মেসেজ ছিল, টু অল ক্রিমিনালস, আ 14-year-old বয় ইজ ওয়াচিং ইউ, বি কেয়ারফুল। রিসোর্স পাওয়া গেল। গভর্নমেন্ট তার জন্য স্পেশাল সাইবার সিকিউরিটি ইউনিট বানানোর সিদ্ধান্ত নিল। আরিয়ান এক্সাইটেড হয়ে বলল, রিয়েলি? তাহলে আমি ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের সবথেকে সিকিউর ডিজিটাল কান্ট্রি বানাবো। সে ল্যাপটপে একটি নতুন প্রোগ্রাম স্টার্ট করল। স্ক্রিনে টাইটেল ছিল, প্রজেক্ট ডিজিটাল ইন্ডিয়া সিকিউরিটি বাই আরিয়ান। আরিয়ানের স্টোরি পুরো ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গিয়েছিল। সে ২৩টি দেশকে হেল্প করে ১৫টির বেশি ক্রিমিনাল অর্গানাইজেশনকে ধ্বংস করেছিল। কিন্তু সে এখনও ওখানেই বসত, ওই পুরনো রাস্তায়। এখন সেখানে একটি ছোট অফিস সেটআপ ছিল। আরিয়ান সাইবার সিকিউরিটি সেন্টারের বোর্ড লাগানো ছিল।
প্রতিদিন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে সাহায্যের রিকোয়েস্ট আসত আর সে সবাইকে সাহায্য করত। একদিন একটি ছোট ছেলে তার কাছে এলো। ভাইয়া, আমিও এসব শিখতে চাই। আরিয়ান হাসি মুখে বলল, বসে পড়, আগে আমি তোকে বলি কম্পিউটার কি। সেই দিন থেকে আরিয়ান শুধু সাইবার সিকিউরিটি এক্সপার্ট নয়, বরং একজন টিচারও হয়ে গেল। ৩ বছর পর আরিয়ান স্ট্রিট স্মার্ট সাইবার একাডেমি প্রতিষ্ঠা করল। এখানে রাস্তার বাচ্চাদের ফ্রিতে সাইবার সিকিউরিটি ট্রেনিং দেওয়া হতো। আজ আরিয়ানের বয়স ১৭ বছর। তার একাডেমি থেকে বের হওয়া ২০০-র বেশি স্টুডেন্ট আজ বিভিন্ন দেশে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে কাজ করছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আরিয়ান এখনও ওই স্ট্রিটেই থাকে, কারণ সে বিশ্বাস করে সাকসেস আপনাকে বদলে দেবে না, বরং আপনাকে আরও নম্র করে তুলবে। দি এন্ড। এই গল্প আমাদের শেখায় যে ট্যালেন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, দরকার শুধু তাকে চেনা আর সঠিক ডিরেকশন দেওয়া। আরিয়ানের মতো আমাদের আশেপাশেও অনেক লুকানো ট্যালেন্ট রয়েছে, শুধু দরকার তাদের সুযোগ দেওয়া। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের সালমা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।